একজন রেগুলার স্টুডেন্টও মোটামুটি প্রতিদিন 2 ঘন্টার বেশি পড়ে না। ট্রুলি তুমি যদি চিন্তা করো তার এভারেজ টেবিলে বসেছিল হয়তো সে 10 ঘন্টা, 2 ঘন্টার বেশি সে পড়ে না। সো 2 ঘন্টা পড়তেছে সে চাকরি না করে, তুমি 1 ঘন্টা পড়তেছো চাকরি। সো সেই 1 ঘন্টার একটা ভ্যালু আছে। তুমি মনে করো সারা সপ্তাহ জব করতেছো, তোমার ডিউটি এমন হতে পারে 14-15 ঘন্টা আছে, সেদিক দিয়ে অবশ্যই আমাদের একটা সফট কর্নার আছে, এটা অবভিয়াস, এটা মানে অস্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু এটা তুমি আমাকে হাইলাইট করবে না। আমি জানি যে আমার স্টুডেন্ট হচ্ছে এই পরিবেশে জব করতেছে, অনেকেই ভালো পরিবেশে আছে, অনেকেই অনেক খাটনি হয়ে যায়, সেটা আমি জানি। জানার পরেও সেটা বারবার বলার কোনো ইস্যু নেই। আমরা চেষ্টা করি তোমাদের ভালোটা করে দেওয়ার জন্য, যে তোমাদের যেটাতে ভালো হয় সেটাই আমরা এই জন্য প্রতিটা দিন টার্গেট রাখো যে শুরু থেকে প্রতিদিন 1টা ঘন্টা করে পড়বো। সে তুমি তোমার কোর্সের কিছু পড়ো, তুমি কোর্সের আউটসাইডে কিছু পড়ো, কোনো সমস্যা নেই, তুমি পড়ো। পড়লে কি হবে বলো তো, তোমার মস্তিষ্কের যে খুব ধারণ বলে, যে ধারণ ক্ষমতাটা, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তুমি যে কোনো কিছু সহজেই মনে রাখতে পারবে। দীর্ঘদিন যদি তুমি পড়ালেখার বাইরে থাকো, তোমাকে কিছু বললে, বারবার বললেও তোমার মনে থাকবে না, এটা খুবই স্বাভাবিক ইস্যু। কারণ তুমি তোমার ব্রেন নিয়ে কাজ করতেছো। মস্তিষ্কের স্মৃতিগুলো কিভাবে থাকে, যত বেশি চর্চা হয় স্মৃতিটা তত বেশি সামনে থাকে। চর্চা হবে না, 10 বছর আগে তোমার কি ঘটেছে সেটা হয়তো আফসা মনে আছে, সেটাকে মনে করতে গেলে তোমার ওই ইন ডেপথে ঢুকে সেটাকে টেনে বের করে আনতে হবে। আবার 10 বছর আগে হয়তো অমুক দিনে তুমি কি করছো সেটা ভুলে গেছো, কিন্তু সেই স্মৃতিটা কিন্তু তোমার ভিতরে ছিল, তুমি মনে রাখো, তাই স্মৃতিটা মনে নেই। তা মস্তিষ্কের কাজ করালে সে কাজটা করবে, না হলে সে কাজ করবে। সো ওয়ান রিকোয়েস্ট, যেহেতু তুমি কষ্ট স্বীকার করে ডিগ্রি নিতে এসছো, একটু পড়াশোনা করবো, যেটা বলবো সেটা করবা। বাকিটা দেখবো যদি তুমি এই স্রোতে মিশতে পারো না, মাছ স্রোতে বোঝালে কিভাবে যায়, ওর অভ্যাস হয়। ওই অভ্যাসটা যদি করে গেল, সে উতরায় যাবে খুব স্বাভাবিকভাবে, তুমি উতরাই দেবে, ভয়ের কোনো কিছু নেই, খুবই ইজি। তোমাকে খুবই সহজভাবে বোঝানো, তোমার কাজ হচ্ছে জিনিসটাকে একটু প্র্যাকটিস করা। মনে করো আমি যে কোর্সটা পড়াইবো, এই কোর্সের একটা থিওরি পার্ট আছে, একটা ল্যাবের পার্ট আছে। থিওরিটা আমি এখানে খুব সুন্দর করে না পারি, যতটুকু পারি তোমাকে বোঝাই, তুমি তারপরে ক্লাসে না বুঝে থাকো, আমার ডেস্ক আছে, অন্যান্য দিন বা যে কোনো সময় আসো, আমি তোমাকে বোঝাবো। স্যার আমাদের এক্সট্রা ক্লাস নেই, আমি নিব, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে তোমাকে পারতে হবে। তোমাকে বলা হলো যে এখানে সমস্যা হচ্ছে লাইটটাতে, তুমি ঠিক করো লাইটটা। তুমি যে কাজটা প্রথমে করতে পারো, ডিরেক্টলি লাইটের কোনো লাইনের সমস্যা আছে কিনা, প্লাগের কোনো সমস্যা আছে কিনা, সুইচের কোনো সমস্যা আছে কিনা, এটা তুমি করতে পারো। কিন্তু একটা বড় সিস্টেমে তুমি এটা করতে পারবে না। এটা নর্মাল একটা সিস্টেমে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু বড় সিস্টেমে কিন্তু এটা সম্ভব না। তোমার বড় সিস্টেমের ফ্লো চার্ট বা ডায়াগ্রামটা তোমাকে দেখতে হবে, সেই ডায়াগ্রামের তোমার অ্যানালাইসিসের ধারণাটা নিতে হবে, এই ডায়াগ্রামে ওই জায়গাতে কি কি পয়েন্টে কি কি ভোল্টেজ, কি কি কারেন্ট আসার কথা ছিল, সেই জিনিসটা আছে কিনা। ইঞ্জিনিয়ারিং লাইফের একটা মেজর একটা পার্ট। তুমি যদি অ্যানালাইসিস না বোঝো, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কোনোদিনও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তোমার জন্য দুটো অপশন আছে, তুমি বিএসসি ডিগ্রি দিয়ে ডিরেক্টলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবে, তুমি ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবে। সো তুমি যদি বিএসসি ডিগ্রি কমপ্লিট করো, সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে যে সমস্ত টপিকগুলো আসবে সেগুলো তোমার কাছে খুবই সিলি মনে হবে। সো সেই জবটা তোমার জন্য গ্রাফ করা আরও অনেক বেশি ইজি হবে। হ্যাঁ, সো তোমার টার্গেট থাকবে যে এই কোর্স কমপ্লিট করার পরে ভালো একটা যেন জব, যে জবে আজকে থেকে যেন একটা ভালো জব আমি সিকিউর করতে পারি। কারণ আমার টার্গেটই হচ্ছে আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা। সেটা যদি না পারি, তাহলে এই ডিগ্রি আমার কোনো ভ্যালু নেই। এবং এই ডিগ্রি থেকে যে আউটপুটটা আসবে, সেটা যেন সমাজের জন্য একটু কাজে লাগে। আমি এই সমাজের উপর কি ইম্প্যাক্টটা ফেলতে পারি, এই ডিগ্রিটা আমার ভিতরে কি পরিবর্তন আনছে, সেই পরিবর্তনটা যদি পজিটিভ হয়, সেই পজিটিভ দিকটা আমরা সমাজের ক্ষেত্রে কাজে লাগাবো এবং আমাদের নিজের ব্যক্তিগত জীবনের উন্নতিতে কাজে লাগাবো। এই দুটি হচ্ছে আমার আলটিমেটলি আউটপুট। এবং এই আউটপুটটা যাতে মাস আসে, এটা তোমাকে এনশিওর করতে হবে। তুমি আজকে ঢুকলে, মনে করো আজকে 3 তারিখ, তাই তো 3 তারিখ, এই 3 তারিখ পরে গিয়ে এই মে মাসে
3 তারিখ পরে গিয়ে আগামী বছরের মে মাসের 3 তারিখে তুমি খেয়াল করো তোমার ভিতরে আলটিমেটলি কোনো ইন্টেলেকচুয়াল বা কোনো অ্যাটিটিউডের কোনো পরিবর্তন আসছে কিনা, পজিটিভ কোনো চেঞ্জ আসছে কিনা। যদি চেঞ্জ এসে থাকে তাহলে মনে করো সেটা ভালো হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি কিন্তু শুধু তোমাকে পড়াবে না, তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তোমার জীবনের একটা দিক ঘুরে দেওয়ার জন্য এটা তৈরি করা আছে। তুমি দেখবা যে সমস্ত ছেলেগুলো ইউনিভার্সিটি লেভেলের বারান্দা দিয়ে ঘোরাফেরা করে তাদের অ্যাটিটিউড আর যারা মনে করো ইন্টারমিডিয়েট পাস করে শুধুমাত্র অন্য কাজে লিপ্ত আছে এদের অ্যাটিটিউডে একটা পরিবর্তন আছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ সে ইউনিভার্সিটিতে দীর্ঘদিন থাকার ফলে সে সমাজটাকে বা দৃষ্টিভঙ্গিটাকে সে অন্যভাবে দেখে গেছে, যেটা ইন্টারমিডিয়েট পাস করে যে জবে ঢুকছে বা এসএসসি পাস করে মাঠে কাজ করতে আমি তাকে ছোটো করার জন্য বলছি না, বাট সে ওই জিনিসটা দেখে না যেহেতু সে জানে না। সো ইউনিভার্সিটি লাইফ তোমাকে ব্যক্তিগত জীবনেও সাহায্য করবে এবং তোমার ভালো একটা জবের জন্য যে স্কিলটা ডেভেলপ করা দরকার সেটা ডেভেলপ করতে সহযোগিতা করবে। সো আমাদের টার্গেট থাকবে যেন আমাদের এই দুটোই অ্যাচিভ হয়। আমাদের এই কোর্সের একটা আউটলাইন আছে, সেই আউটলাইন একটু ব্রিফলি বলে যাই। আমাদের টোটাল হচ্ছে 15টা উইক পাওয়ার কথা। টোটাল এখানে 15টা উইকে 30টা ক্লাস হওয়ার কথা। সো একটা এখানে হবে, বাকিটা আমি চেষ্টা করবো অনলাইনে নেওয়ার। শুক্রবার তুমি আসতে পারো না, তো সেটার জন্য অনলাইনে একটা অ্যারেঞ্জ করা হবে। সো আমার 30টা ক্লাসে কী কী থাকবে তার একটা ওভারভিউ আছে। এই কোর্স আউটলাইনটা আমি তোমাদের পোর্টালে দিয়ে দিব। হ্যাঁ, লেকচার প্ল্যান এখানে দেয়া আছে যে এই কোর্সটা শিখলে তুমি কি কি জানতে পারবে। প্রথমেই দেয়া আছে সার্কিটের নাম, ইলেকট্রিক্যাল সার্কিটস অন, কোড নাম্বার দেয়া আছে, লাস্টে যে কোডটা দেয়া আছে 0713 এটাকে বলে ইউনেস্কো কোড। এই কোডটা দিলে পারে বহির্বিশ্বের যে কেউ বুঝতে পারবে এটা কোন টাইপের কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স নাকি আর্টসের কোর্স নাকি বিজনেসের কোর্স। সো ওই কোর্সটা হচ্ছে দেওয়া হচ্ছে আমার ইন্টারন্যাশনাল রিকগনিশনের জন্য, আর বাকিটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে কোর্সকে সাজানো হয়েছে 4 ডিজিটের। ওকে, এটা 4 ডিজিটেরও মিনিং আছে, সেই মিনিংটাতে আমরা পরে আসবো, যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এরকম করে। হ্যাঁ, এইটা হচ্ছে 3 ক্রেডিট আওয়ারের কোর্স, অর্থাৎ প্রতি সপ্তাহে। ক্রেডিট আওয়ার মানে হচ্ছে যদি 3 ক্রেডিট আওয়ার হয় সপ্তাহে 3 ঘন্টা ক্লাস হয়, এই জন্য এটা 3 ক্রেডিট আওয়ারের কোর্স। 2 ক্রেডিট হলে সপ্তাহে 2 ঘন্টা ক্লাস হয়, এর জন্য এটা 2 ক্রেডিট। ক্রেডিটের সাথে আমার সময়ের সম্পর্ক, অন্য কোনো কিছু না, এটা কোনো মানে রকেট সায়েন্সের কিছু না, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে সিএলও, সহজে বলা হয় সিএলও, এটা বলা হয় কোর্স লার্নিং আউটকাম। অর্থাৎ এই ইলেকট্রিক্যাল সার্কিটস অন কোর্সটা পড়লে কোর্স পড়ার শেষে আমি কি কি শিখতে পারবো তার একটা ওভারভিউ দেওয়া আছে, পোর্টালে দিয়ে দিব, তুমি জাস্ট একটু থ্রু পড়ে যেও যে কি কি আছে এখানে। এরপর হচ্ছে আমার উইক 1 থেকে শুরু করে কি কি পড়াবো এখান থেকে ডিরেক্ট দেয়া আছে, যে এইগুলো হচ্ছে আমার কি কি পড়াচ্ছি। এখানে হচ্ছে লার্নিং ম্যাটেরিয়ালগুলো দেয়া আছে, এখানে আমার অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, যে তোমাকে কি উপায়ে আমি অ্যাসেস করব, তোমার মূল্যায়নটা আমি করব কিভাবে, তার অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি এখানে দেয়া আছে। আমরা কুইজ নিব, নরমালি আমি যে কোনো বলেও কুইজ নিতে পারি, না বলেও কুইজ নিতে পারি। তোমার মিড টার্ম থাকবে, ফাইনাল টার্ম থাকবে, আবার প্রেজেন্টেশন থাকবে। প্রতিটা কোর্সের জন্য মিডিয়া একটা ফাইনাল একটা প্রেজেন্টেশন দিতেই হবে। সো এটা মাথায় সেট করে নাও যে তোমার এখন থেকে শুরু হলো মানে কি তোমার প্রেজেন্টেশন দিতে হবে। আমার কোর্সের জন্য মিডিয়া একটা, ফাইনাল একটা প্রেজেন্টেশন দিতে হবে, কুইজ দিতে হবে অ্যাটলিস্ট 3 থেকে 4টা। সো মিডিয়া আমি 2টা নিতে পারি, ফাইনালে 2টা নিতে পারি, যদি কিছু নাও হয় অ্যাটলিস্ট 2টা হবে, মিডিয়া একটা, ফাইনাল একটা। ওকে, আর এই যে প্রেজেন্টেশনগুলো, এই প্রেজেন্টেশনগুলো নর্মালি অনলাইনে আপলোড করতে হবে। তুমি বাসায় সুন্দর ড্রেস আপ করে তোমাকে যে টপিকটা আমি দিব বা তুমি যে টপিকটা সিলেক্ট করবে তার উপরে নিজেকে প্রেজেন্ট করো। এটা করলে কি সুবিধা হবে, তুমি বাইরের মানুষের সাথে তোমার কমিউনিকেট করার যে ক্ষমতাটা সেটা বাড়বে, তোমার ভিতরে কনফিডেন্স লেভেল গ্রো করবে। দেখো মানুষের মুখ থেকে ভালো ভালো কথা বের হয় যখন তার কনফিডেন্স লেভেলটা ভালো থাকে। আর এই জব পরীক্ষা এটা একদম পারবো, আর ওইখানে গিয়ে কথা বলতে হবে, এটা তো পারবো কোন ব্যাপার, কারণ এরকম কথা অনেক বলেছে। এই রুম ভর্তি মানুষ থাকলে এখানে এসে তুমি কথা বলতে না পারি তাহলে কিন্তু তুমি নিজেকে বোঝাইতে পারবে না তোমার ভিতরের পোটেনশিয়াল কতটা আছে। তো কথা বলতে পারতে হবে, কথা না বললে তোমার অধিকারও আদায় হবে না, কথা না বললে তোমার নিজের স্কিলটা মানুষকে জানানো যাবে। সো কথা বলতে পারতে হবে, এই জন্য হচ্ছে আমাদের এই প্রেজেন্টেশনের টপিকগুলো ধরে আনা হয়েছে যে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে উইক 1 থেকে শুরু করে উইক 15 পর্যন্ত টোটাল দেয়া আছে এখানে। হ্যাঁ, টোটাল দেয়া আছে যে স্টেপ রেসপন্স পর্যন্ত ফাইনাল। এটা একটু আমি অনলাইনে তোমাদের যে পোর্টাল আছে পোর্টালে দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিও কাইন্ডলি। জাস্ট এখানে কি কি কোন উইকে কি কি টপিক আমি কভার করব সেই জিনিসগুলো এখানে একদম স্পেসিফিকলি বলা আছে। ওকে, আচ্ছা এরপরে আসি যে আমি কি বই পড়াবো এই কোর্সে।
সেই বইটা তোমাকে মাস্ট কিনতেই হবে। এই বইটা না কেনার কোনো ওই নেই, কারণ এই বইটা না কিনলে তুমি জীবনে একটা বড় একটা কিছু মিস করে ফেলবে। এই বইটা থেকে নর্মালি জব পরীক্ষায় 1টা থেকে 2টা অ্যানালাইসিস থাকে মাস্ট। বুয়েট যাও, চুয়েট যাও, বুয়েট যাও, যেখানেই পরীক্ষা দাও, ডিবিটিসি, ডেস্কো, পিটিভি, যেখানেই পরীক্ষা দেবো না কেন, তোমার এইখান থেকে অ্যানালাইসিস থাকবে। ডিসি অ্যানালাইসিস হোক, এসি অ্যানালাইসিস হোক, থাকবে। সো বইটা কিনে ফেলো। বইটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট অ্যানালাইসিস বাই আলেকজান্ডার সাদিক। বইটা হচ্ছে দেখতে এমন। কোথায় গেলে পাবো? নীলক্ষেতে পাবো। এটা নীলক্ষেত প্রিন্ট খুব বেশি দাম না, কিন্তু ইন্ডিয়ান প্রিন্টের দাম একটু বেশি। আমার দরকার নেই, আমার নিউজ প্রিন্ট না কিনে যেগুলো সাদা প্রিন্ট আছে সাদা প্রিন্টটা কিনো, কারণ বই দীর্ঘদিন থাকলে বইটা একটু স্মেল হয়ে যায়, পড়তে ভালো লাগে। নিউজ প্রিন্টটা কিনো না। যেগুলো সাদা প্রিন্ট আছে একটু ভালো দেখে 200-250 টাকায় দরকার নেই। আর নিউজ প্রিন্ট কিনলে 100-150 টাকায় পেয়ে যাবো, কিন্তু বইটা থাকা চাই। আমি যা কিছু পড়াবো সব থেকে 90% এই বই থেকেই পড়াবো। যে সাজেশনটাও দিব 90% এর থেকেই দিব। তোমাকে যে এক্সাম্পলগুলো পড়তে বলবো, যে অ্যাসাইনমেন্টগুলো দিব, এর থেকেই করতে দেবো। সো বইটা তোমার থাকা চাই, ঠিক আছে? সো এডিশন যেটাই হোক না কেন, যেন এই বইটা থাকে। আর আমি স্লাইড তো দিয়ে দিই, স্লাইড প্রতিটা ক্লাসের শেষে স্লাইড দিয়ে দিই। এর ভিতরে এক্সামিনেশন থাকবে হচ্ছে কয়টা দেখো, 4টা সিটি থাকতে পারে। এটা মেইনলি নট নেসেসারি 4টাই থাকবে, বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। মিড টার্মের কথা বলা আছে, কিন্তু তোমাদের মিডের পরিবর্তে আমি ফাইনাল টার্মের একটা পরীক্ষা নিয়ে বসতে। এটাকে 2টা ভাগে ভাগ করি, মিড প্লাস ফাইনাল, ঠিক আছে? আমি টোটাল 70 মার্কসের মধ্যে একটা পরীক্ষা নিব, সেই 70 মার্কসের পরীক্ষা 30-40তে ভাগ করে দেব, ঠিক আছে? সো তোমাদের মিড হবে না, ফাইনাল পরীক্ষা নিয়ে সেই ফাইনালকে মিডে আমি কনভার্ট করব। আর এর ভিতরে কি কি থাকে, এই পরীক্ষার ভিতরে যে মার্কসের ডিস্ট্রিবিউশনে কি কি মার্কস আছে সেই ডিস্ট্রিবিউশনটা আমি দেখি। প্রথমে থাকে ক্লাস অ্যাটেন্ডেন্স। 100 ভিতরে আমি চিন্তা করতেছি, ক্লাস অ্যাটেন্ডেন্সে তুমি 10 পাবে, ওকে? ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 পাবে। এই 10-এর ভিতরে আমি দুটো ভাগ রাখবো। এখানে যে প্রেজেন্টেশন থাকবে সেই প্রেজেন্টেশনের পাস আমি কেটে দিব এখান থেকে। অ্যাটেন্ডেন্স প্লাস প্রেজেন্টেশন পাস করে দেব, জি। কারণ শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে পার হওয়া যাবে না, কারণ আমার প্রেজেন্টেশনে কোনো মার্কস এখানে অ্যাসাইন করা নেই, ওটা আমার এর ভিতরে অ্যাসাইন করা আছে। সো অ্যাটেন্ডেন্স প্লাস প্রেজেন্টেশন এখানে 10 বা 15 দিব, এটা আমার উপর নির্ভর করবে, এটা নর্মালি এরকমই থাকবে। তারপরে থাকবে ক্লাস টেস্ট। 4টা যে ক্লাস টেস্ট নিব, এটা হয়তো 40 মার্কসের ক্লাস টেস্ট নিব, সেটাকে 4 দিয়ে আমি ভাগ করবো, তোমার এভারেজ কত হবে। অথবা বেস্ট 2 নিব, অথবা বেস্ট 3 নিব। যদি দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই 3টা পরীক্ষা ভালো হয়েছে, তাহলে বেস্ট 3টা নিলে তোমার এভারেজটা ভালো হবে। 4টা নিলে হয়তো এভারেজটা খারাপ আসবে। যেগুলো 3টাতে 10 পেয়েছো, 1টাতে 5 পেয়েছো, এভারেজ 4টা দিয়ে এভারেজ করলে এভারেজ কমে যাবে। আমি বেস্ট 3 বা 2 নিয়ে এভারেজটা করবো। তো তোমাকে সিটি দিতে হবে, অ্যাটেন্ডেন্স থাকতে হবে, ওকে ডান। সিটি দিতে হবে, অ্যাটেন্ডেন্স থাকতে হবে, মাস্ট। এগুলো না থাকলে কিন্তু এই কম্পোনেন্টে শিক্ষকের হাতে কোনো মার্কস নেই। আমি ইচ্ছে করলে তোমার কোথাও মার্কস দিতে পারি যদি তোমার ডকুমেন্ট না থাকে। অ্যাটেন্ডেন্স আমি নিব অনলাইনে, তোমার লিখে দেওয়া কাগজে, ওটা এখনই গিয়ে আমি অনলাইনে আপ করে দেবো, তুমি দেখতে পারো তোমার অ্যাটেন্ডেন্সটা আজকে ক্লাসে সিলেক্ট, ওকে? এরপর আছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রতিটা ক্লাস শেষে, মোটামুটি আমি সেটাই করি, প্রতিটা ক্লাস শেষে কিছু এক্সারসাইজ প্রবলেম থাকে। ওরপর আজকে একটা টপিক তোমাকে পড়াইলাম, মনে হলো এই টপিকটা তোমার প্র্যাকটিস করা প্রয়োজন, ইন দ্যাট কেস আমি তোমার সেই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। এরকম করে 10টা হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে অ্যাসাইনমেন্ট তোমাকে জমা দিতে হবে। যদি একটা অ্যাসাইনমেন্টে জমা না দাও, 10-এ হচ্ছে 0। কারণ এই টোটাল খাতাটা হচ্ছে আমি এক জায়গায় করে রাখি, যখন মার্কস এন্ট্রি করি আমি দেখি ওখানে কার কত মার্কস দিয়েছে। 5টা অ্যাসাইনমেন্ট দিলে 5টার এভারেজ নিব, 6টা অ্যাসাইনমেন্ট দিলে 6টার এভারেজ নিব, 6টা তুমি কত পেয়েছো এভারেজ নিয়ে সেখানে ওই মার্কসটা দিব 10-এর ভিতরে। সো এই অ্যাসাইনমেন্টগুলো মিস করি না। এরপর হচ্ছে মিড টার্ম 30, ফাইনাল টার্ম 40, এসে টোটাল 100। এই মিড টার্ম 30 কিভাবে আসলো, ওই 70 দিব, 40 হচ্ছে ফাইনালে দিব, 30 হচ্ছে মিডে দিব। আর যে 30 থাকলো অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, এই 30 কিন্তু তুমি সহজে অ্যাচিভ করতে পারো। তুমি প্রেজেন্ট থাকলে, প্রেজেন্টেশন দিলে, ক্লাস টেস্ট দিলে, যদি একটু ভালো দাও, 30-এ তুমি 28 বা 25-এর নিচে পাওয়ার কথা না, নর্মালি পাওয়ার কথা না, যদি তোমার অ্যাক্টিভিটিসটা সেই লেভেলে থাকে, যে প্রতিদিন আসছো, ক্লাস করছো, ছাত্রের সাথে ইন্টারাকশনটা ভালো আছে, তাহলে এটা সম্ভব। কিন্তু এটা যদি না থাকে, আজকে আসলাম, স্যারকে আবার 2 মাস পরে একটা সালাম দিলাম, লাভ হবে, আসতে হবে ক্লাসে, ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, আর হচ্ছে ওভারঅল কোর্সের আউটলাইনটা।
অনলাইনে দিয়ে দেবো, একটু দেখে নিন। আচ্ছা, এখন দেখি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন আমি পড়তে আসছি একটা ওভারভিউ দেখি, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে আমার কি হতে পারে, আমার কি উন্নতি হতে পারে, বা আমার স্যালারি কোন টাইপের থাকতে পারে, তার একটা মানে অ্যানালাইসিস আছে। ইউএস থেকে অ্যানালাইসিসটা পাবলিশ করার তো বেশ কিছুদিন আগে অ্যানালাইসিসটা জাস্ট নিয়েছি, এবং এখনকার মার্কেটও মোটামুটি এই লেভেলেরই আছে। An introduction to electrical circuit বা electrical engineering, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইন্ট্রোডাকশন দিব, যে কি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার ওয়ে আছে, কি কি পড়াশোনার আছে, এখানে অপরচুনিটি কি আছে, জবের কি সেক্টর আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে শুরুতেই তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে জবের মানে ওভারঅল যদি জবের সেক্টর বলি, এখানে জব সেক্টর কেমন আছে, চাকরির বাজার কেমন আছে। এই ইয়েটা পাবলিশ করেছিল আমেরিকার ইয়ে থেকে, মানে ওরা একটা নর্মালি একটা কান্ট্রিকে নিয়ে চিন্তা করছে যে এটা কেমন আছে। এখানে ওরা দেখাতে যাচ্ছে যে 2008 থেকে 2018 পর্যন্ত 3 লাখের মতো প্রতি বছর আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, মোটামুটি প্রতি বছর 3 লাখ, মানে 8 থেকে 18 পর্যন্ত মোটামুটি এভারেজে এরকম ছিল। ওকে, এটার ক্ষেত্রে তারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভাগ করছে, যে আমার কোন কোন ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা কেমন সাপ্লাইটা মার্কেটে দরকার, মানে কোন কোন ইঞ্জিনিয়ারদের ডিমান্ড বেশি আছে। এখানে অ্যারোস্পেস আছে, এগ্রিকালচার আছে, বায়োমেডিক্যাল আছে, কেমিক্যাল আছে, সিভিল আছে, কম্পিউটার আছে, মানে সব ধরনের ইঞ্জিনিয়ারদের এখানে আছে। আমার টার্গেট হচ্ছে আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার এখানে একটা অ্যাভারেজ স্যালারি একটা হিসাব করছে ওরা, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অ্যাভারেজ স্যালারি কত। মোটামুটি আমি দেখেছি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি এক্সপেরিয়েন্স 5 বছরের উপরে থাকে মোটামুটি সে 60-70 মতো স্যালারি রেঞ্জে জব করে, যদি তার মোটামুটি অ্যাক্টিভিটিসটা ভালো থাকে। অ্যাক্টিভিটিস না থাকলে এটা কিন্তু হবে না। আমি থাকলাম মোটামুটি ভাবে কোনোভাবে পড়ে আছি, তাহলে হবে। অ্যাক্টিভিটিসটা যদি ভালো থাকে, নলেজের ডেপথটা যদি ভালো থাকে, ইন দ্যাট কেস তার এটা আসবে। মোটামুটি কত লোয়েস্ট ধরেছি এখানে 52,000, হাইয়েস্ট ধরেছি 125,000, আর এভারেজ মনে করো 60 থেকে 80 ভিতরে এদের স্যালারি রেঞ্জটা। শুনতে তোমাদের কাছে অন্যরকম লাগছে, এটা কিন্তু খুবই জেনারেল। তোমার অফিসে তোমার স্যারের কাছে জিজ্ঞেস করলো, যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হিসেবে জব করেন তিনি অবশ্যই 60 আপ স্যালারি পাবেন। তুমি ডেটা নিলে বুঝতে পারো, যদিও কারো স্যালারি বলেন, কিন্তু আমি ওই রকম অ্যানালাইসিস থেকে নেওয়া হয়েছে যে কোথায় কেমন স্যালারি দেওয়া। সো মোটামুটি বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খারাপ না, জব হিসেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেশ রেসপেক্টফুল একটা জব, এবং ভালো কাজের একটা জায়গা, মানে নিজের মন দিয়ে কাজ করলে কাজটা উপভোগ করবে। মানুষের সাথে ডিল করতে হবে, মেশিন দিয়েও ডিল করতে হবে, তাই না? সব কিছু আছে। তোমার এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু মার্কেটিং এর জব আছে, আছে না? আচ্ছা, এভারেজ এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার সাথে মোটামুটি আমাদের একটা সামঞ্জস্যপূর্ণতা আছে। এভারেজ স্যালারি কোথায় এখানে দেওয়া আছে, এখানেও একইভাবে স্যালারিটা দেখা হয়েছে কোন কোন জায়গায়। বেশি দেওয়া আছে হচ্ছে ওই পেট্রোলিয়াম, কেমিক্যাল, এই লাইফের, যদিও এখানে ডলারে দেখা আছে কিন্তু এটা টাকায়। এখন আসি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা হিস্ট্রি, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথা থেকে শুরু হয়েছে, বা এই ইলেকট্রিসিটি কোথা থেকে আসে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি কি? যেখানে ইলেকট্রিসিটি আছে সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এবং এই ইলেকট্রিসিটি ব্যবহার করার জন্য আমরা যে সমস্ত মেশিন ইউজ করি সেই মেশিনগুলো হচ্ছে ইলেকট্রিসিটির অ্যাপ্লিকেশন। সো বলা হচ্ছে দ্য স্টাডি অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি নিয়ে স্টাডি যেটা, অ্যালং উইথ ইটস নিউমেরাস অ্যাপ্লিকেশনস। ইলেকট্রিসিটি নিয়ে স্টাডি করা এবং এর যে অ্যাপ্লিকেশন আছে, নিউমেরাস মানে বহুত অ্যাপ্লিকেশন, যেখানে আলোচনা করা হয় বা যেখানে পড়াশোনা করানো হয়, সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের এই ডিগ্রিটার নামের ভিতরে একটু পার্থক্য আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমি এখানে ইলেকট্রিসিটি নিয়ে বলেছি, ইলেকট্রিসিটি নিয়ে আমি ডিরেক্টলি বলে দিয়েছি যে ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করলে সেটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ভিতরে পড়ে যাবে, এবং অ্যালং উইথ ইটস নিউমেরাস অ্যাপ্লিকেশন। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বেসিক একটা পার্থক্য আছে। ইলেকট্রিক্যাল বলতে যেখানে খুব বেশি কন্ডাক্টর ইউজ হয়, কন্ডাক্টর মানে বোঝো তো, যার ভিতরে কারেন্টটা ইজিলি ফ্লো করতে পারে, তার বলা হয়। মেটাল, কন্ডাক্টর মানে মেটাল। যে পরিমাণ, যে সমস্ত টেকনোলজিতে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সমস্ত টেকনোলজিতে খুব বেশি পরিবাহী ইউজ হয়, কন্ডাক্টর ইউজ হয়, সেই পার্টটা নর্মালি আলোচনা করা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে। আর যে সমস্ত অ্যাপ্লিকেশনের ভিতরে সেমি কন্ডাক্টর থাকে, বিশেষ করে মাইক্রো প্রসেসর, ঠিক আছে, র্যাম বা অন্যান্য যে সমস্ত চিপ থাকে, মানে সেমি কন্ডাক্টর যেখানে ইউজ হয়, আগে বলা হতো এটা ভ্যাকিউম টিউব।
আমার আগে ট্রানজিস্টার ছিল কেমন, এটা ঘরের মতো একটা ট্রানজিস্টার ছিল, সেখানে ইউজ করতো ভ্যাকিউম টিউব। সেই ভ্যাকিউম টিউবের ভিতরে ইলেকট্রনটা কিভাবে আসছে যাচ্ছে সেইটা আলোচনা করা হতো যে পার্টে, সেটাকে বলা হতো ইলেকট্রনিক্স। এখন সেটাকে রিপ্লেস করছে আমি সেমিকন্ডাক্টর দিয়ে। এখন সেমিকন্ডাক্টরের ভিতরে ইলেকট্রনটা কিভাবে আসছে যাচ্ছে, কিভাবে কন্ট্রোল করতেছি, সেই পার্টটা যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক্স। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আমি ইলেকট্রনিক্স না বলি ইলেকট্রনিক্স, যখন ইলেকট্রনিক্স অন বলবো ঠিক আছে, তখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এস বলছি না, কিন্তু আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দুটো নাউন পাশাপাশি বসে না, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, এই জন্য এসটা উঠাই দিচ্ছে। ওকে, ইলেকট্রনিক্স ইটসেলফ ইজ এ নাউন, এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ করা আছে, ইলেকট্রনিক অ্যাডজেক্টিভ করছে। ওকে ডান। সো এটা ছিল আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মিনিং কি এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর পার্থক্যটা। এখন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করেছে এক ভদ্রলোক, যিনি এই ইলেকট্রিসিটি নিয়ে প্রথমে একটু চিন্তা ভাবনা করছিলেন সেই 1600 সালের দিকে, উইলিয়াম গিলবার্ট। এই ভদ্রলোক হচ্ছে প্রথমে চার্জের অস্তিত্ব খুঁজে পান। মানুষ আগে থেকেই জানতো যে এই টাইপের কিছু আছে, কারণ মানুষ যখন একদম আদিম যুগে ছিল তখনও তো বিদ্যুৎ চমকাতো, কিন্তু মানুষ জানতো না, মানুষের প্রাকৃতিক শক্তি হিসেবে ধরে নিত, এটাকে এক্সপ্লেইন করতে পারতো না, যেটা কিভাবে কেমন হচ্ছে। এটি এক্সপ্লেন করতে পারলো 1600 সালের দিকে এসে এই উইলিয়াম গিলবার্ট ভদ্রলোক। তিনি প্রথম এই চার্জ সম্পর্কে একটা বই লেখেন, ডি ম্যাগনেটো। এখানে চার্জ সম্পর্কে তিনি ধারণা দেন যে চার্জগুলো এই জিনিস, তার প্রপার্টি এই আছে, এবং চার্জ কোথায় আছে তিনি সেটা নির্ণয় করতে পারতেন। একটা যন্ত্র বানিয়েছিলেন এরকম, দেখেছেন ভার্সোরিয়াম। এই ভার্সোরিয়াম যন্ত্রটা দিয়ে চার্জের অস্তিত্ব তিনি খুঁজে বের করতে পারতেন, যে এই বডির কোথায় চার্জ আছে সে খুঁজে বের করতে পারত, চার্জটা এখানে আছে। 1600 সালে সে এটা চিন্তা করতে পারছে, আর আমরা 1600 সালে মনে হয় খাবার জন্য চিন্তা করছি যে আমরা খাইতে পারবো, এত দুর্ভিক্ষ ছিল আমাদের। সে ওই সময় চিন্তা করতে পারছে, শুরু করছে সে উইলিয়াম গিলবার্ট দিয়ে। মানুষ কিন্তু আগেই জানতো যে আমাদের ইলেকট্রিসিটির মতো, নাম জানতো না, কিন্তু প্রাকৃতিক শক্তি একটা ছিল, ব্যাখ্যা করতে পারলো এই ভদ্রলোক প্রথম চার্জ হিসেবে। কারণ ইলেকট্রিসিটি মানেই চার্জ, উইদাউট চার্জ ইলেকট্রিসিটি কখনোই হবে না। চার্জের ফ্লো, মোশন অফ ইলেকট্রনিক চার্জ, কারেন্ট। সো কারেন্ট যেখানে আসবে সেখানে ইলেকট্রিসিটি, তাই না? কারেন্ট চলে গেছে, আমরা তো বলি না ইলেকট্রিসিটি চলে গেছে, গ্রাম বাংলা বলে কারেন্ট চলে গেছে, মানে ইলেকট্রনের ফ্লোটা চলে গেছে। ওকে, এরপরে এসে 1600 সালের পরে এসে আলেকজান্ডার ভোল্টা, মানে ভোল্ট, সে একটা ব্যাটারি আবিষ্কার করে ফেলল, একটা তড়িৎ কোষ আবিষ্কার করে ফেলল। তখনও কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশনের কোনো কথা ওইভাবে আসে নাই, জেনারেশনের কোনো কথা আসে নাই যে আমি এসি না ডিসি জেনারেট করবো, এখনো ওইভাবে পারি নাই। সে ব্যাটারি আবিষ্কার করে ফেলছে কোনো না কোনো কায়দায়, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে একটা ব্যাটারি আবিষ্কার করছে। তখন দেখতে পাচ্ছেন যে এইরকম ব্যাটারি তৈরি করে সেখানে চার্জটাকে স্টোর করে রাখতে পারে। সেটা করছে 1800 সালের দিকে, ব্যাটারি কোষটাকে দেখানো হয়েছে এভাবে। এরপর আসো 1831 সালে এই ভদ্রলোক যে কি পরিমাণ জিনিয়াস ছিলেন, মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডে না থাকলে মানে এই ইলেকট্রিসিটির এই পর্যায়ে আজ পর্যন্ত আসতো না। সো মাইকেল ফ্যারাডে কিছু রুলস আবিষ্কার করেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যে ছিল উনি আবিষ্কার করে ফেলেন। এই থিওরিগুলো তিনি ম্যাথমেটিক্স আকারে মোটামুটি বা কিছু প্র্যাকটিক্যাল হালকা পাতলা কিছু দেখিয়েছেন। এইটাকে আরো বেশি ডেভেলপ করে হচ্ছে 1973 সালে ম্যাক্সওয়েল, 1873 সালে ম্যাক্সওয়েল এটাকে ডেভেলপ করেন। ডেভেলপ করে থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম বলে একটা তিনি বইও লিখে ফেলেন। কারণ ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিজমের একটা বিরাট সম্পর্ক আছে, সেটা তিনি একটা ব্রিফ হিস্টোরি আকারে দেখালেন। এরপরে 1888 সালে এসে আমার রেডিও সিগন্যালটাকে ট্রান্সমিট করা, সেটাকে রিসিভ করার একটা যন্ত্র আবিষ্কার করে দিল মানুষ 1888 সালে। অনেক পরে কিন্তু দেখো এক একটা টেকনোলজি ডেভেলপ হচ্ছে কিন্তু অনেক বছর পর পর, মানুষ একদিন অন্তর অন্তর একটা টেকনোলজি ডেভেলপ করেনি। এটা হাতে পেতে, সম্পূর্ণভাবে হাতে পেতে আমাদের অনেক দিন সময় লেগেছে। সো 1888 সালে তিনি রেডিও সিগন্যালটাকে এরকম করে ট্রান্সমিট করলেন এবং রিসিভ করলেন। এটা কিন্তু এখনো বর্তমানে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর মেজর একটা পার্ট, যে আমি সিগন্যালটাকে দিচ্ছি, আমি সিগন্যালটাকে রিসিভ করছি। মোবাইল কমিউনিকেশন কিভাবে হচ্ছে, সিগন্যাল পাঠাই এবং রিসিভ করি। এটা কিন্তু এই জায়গার ফল, এখান থেকে উন্নতি হয়ে আসছে। ওকে, এরপরে আসি 1941 সালে একটা হালকা পাতলা একটা কম্পিউটার আবিষ্কার করে ফেলানো হলো, যেটা গণনা করতে পারে, গণনা যন্ত্র, কম্পিউট করতে পারে, গণনা করতে পারে। একটা ছোটখাটো একটা কম্পিউটার আবিষ্কার করলো, সেই কম্পিউটার গণনা করতে পারতো এখনকার মতো
চাইলেই আমি মুভি দেখতে পারতাম না, চাইলেই প্রোগ্রাম ডিরেক্টলি এত সুন্দর প্রোগ্রাম লিখে তাকে আপলোড করতে পারতাম না, অনেক বাধ্যবাধকতা আছে। আর এক একটা কম্পিউটার ঘরের থেকেও বড় ছিল। একটা ট্রানজিস্টার যেটা আমাকে চিপের মতো এখন তিনটা লেগে যে আমি যদি বিজেপির কথা বলি এতটুকু, সেটা একটু ঘরের মতো ছিল। বাবা যায় মানুষ কত স্কেল ডাউন করছে, স্কেল ডাউন করা মানে হচ্ছে ছোট করা, মানুষ কত ছোট করে নিয়ে আসছে। আমরা যে প্রসেসরটা দেখি, এই প্রসেসরের ভিতরে মনে করো 6 ন্যানোমিটার একটা প্রসেসর, যেটা আমরা এখন স্ন্যাপড্রাগনের হতে পারে, মিডিওটেকের হতে পারে, এগুলো 3 ন্যানোমিটারে চলে আসবে। কিছু কিছু জায়গায় মনে আছে তা 3 ন্যানোমিটারের ভিতরে মিলিয়নস মানে হচ্ছে 10 লাখ 1 মিলিয়ন মিলিয়নস অফ ট্রানজিস্টর ওই এক জায়গায় বসানো আছে। কিভাবে? এটা কম্পিউটার ক্যাডের মাধ্যমে, কম্পিউটার এইডেড ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। এটাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ। আর একটু পরে সেটা আগে ট্রানজিস্টর আবিষ্কার হলো 1947 সালে। ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার ফলে এখন মানুষ চিন্তা করলো যে একটা সার্কিট বোর্ড, যদি ঘরের মধ্যে একটা সার্কিট বোর্ড হতো, এই লাইটটাকে চালানোর জন্য ঝামেলা হতো না। এই লাইটের অবশ্যই একটা সার্কিট আছে, তাহলে লাইট চলছে না, চলছে একটা সার্কিট বোর্ড তৈরি করে, সেই সার্কিট বোর্ডটা ছোট করে তৈরি করার জন্য একটা আইসি তৈরি করে ফেললো মানুষ, ইন্টিগ্রেটেড সার্কিট। অনেকগুলো সার্কিট ছোট একটা জায়গায় তৈরি করে ফেললো 1958। এই ইন্টিগ্রেটেড সার্কিট যখন বানাই ফেললো, তখন বড় বড় জিনিসের কাছে ছোট ছোট সার্কিটের ব্যবহার করে হচ্ছে। একটা মনিটরের কথা চিন্তা করো, মনিটর কত বড় কাজ করতে পারে, কত কিছু করতে পারে, তার পিছনে সার্কিট বোর্ডটা এত, সেখানে আইসি ইউজ করা হচ্ছে, ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হচ্ছে। ওকে, এরপরে আসো 1958 এর পরে 10 বছর পরে 1968 এ মাইক্রো প্রসেসর তৈরি করে ফেলা হয়। এই মাইক্রো প্রসেসরটা যদিও একটা শক্তিশালী ছিল না, বাট ইট ক্যান ওয়ার্কস। তাহলে দেখো কোথায় 1600 সাল আর কোথায় 1968 সাল, কত বছর, 300 বছরের প্রায় 400 বছর লাগছে আমার এই কম্পিউটারের শুধু একটা ছোট একটা মানে খুব বেশি কাজ করতে পারে না এমন একটা মাইক্রো প্রসেসর ডিজাইন। প্রথমে উইন্ডোজ, যেটা ম্যাকিনটশের নাম শুনছো? ম্যাকিনটশ যখন বিল গেটস প্রথমে কম্পিউটার সফটওয়্যার তৈরি করে একটা কম্পিউটার তৈরি করেছিল, তো ম্যাকিনটশ নাম দিয়েছিল। বেশ বড় সড়ক ছিল, একটা বাক্সের মতো ছিল। এখন দেখো ল্যাপটপগুলো কত ইজিলি মুভ করা যায়, এবং সেখানে খুব বেশি কাজ করা যেত না, একদম ইজি সিরিজলি কাজগুলো করতে হতো। এখন কত জটিল কাজগুলো আমি করি কম্পিউটারে। স্ক্যাডা সিস্টেম চালাই, কম্পিউটার ইনস্টল করে চালাই, ডাটা অ্যাকুইজিশন আর সুপারভিশনের যে কাজটা করি, বিভিন্ন ডেটা নিয়ে সেই ডেটাকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ ছাড়াই অ্যানালাইসিস করতেছি, যে ফল্ট কোথায় আছে, ফল্ট ক্লিয়ার করতে হবে কিভাবে। সো এটা হচ্ছে ব্রিফ হিস্টরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের। এখন আসি এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সুযোগ আছে কোথায় কোথায়, কোন কোন ফিল্ডে কাজ করার সুযোগ আছে। তোমরা নিশ্চয়ই কোনো কোনো ফিল্ডে কাজ করো, এর বাইরেও কিছু কিছু ফিল্ডের কথা বলবো যেটা তুমি এখন কাজ করবে, সেই ফিল্ডগুলো সম্পর্কে একটু ধারণা করো। আমাদের 10:30 পর্যন্ত ক্লাস শেষ হওয়ার পর একটু বলবো। ফিল্ডস অফ স্ট্যাক, আমি কোথায় কোথায় কাজ করতে পারি তার একটা ব্রিফ ধারণা, মানে এই কোর্স করার পরে তুমি এই সেক্টরে কাজ করতে পারবে বা এই সেক্টরে তুমি ফোকাসড ওয়েতে যেতে পারবে। প্রথমে বলা হচ্ছে পাওয়ার। পাওয়ারের জন্য তোমাদের খুব কমন একটা জিনিস, একটা সাব স্টেশনের এখানে একটা দেয়া আছে, তাই না? এই সাব স্টেশনে কিন্তু অনেক কাজ থাকে, অনেক ভোল্টেজ আপ ডাউন করা, পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা, বা আমার অন্য জেনারেটিং স্টেশন থেকে সেটা আপ করে দেওয়া, অনেক কাজ সে ব্যবহৃত হয়। এটা পাওয়ারের একটা পার্টে দিছে, যে পাওয়ারকে ট্রান্সমিট করার কাজে। সো জেনারেশন বা ক্রিয়েশন লিখছি তো এখানে, জেনারেশন বলতে পারো, জেনারেটিং স্টেশন বা পাওয়ার প্ল্যান্ট, এখানে তুমি কাজ করতে পারো। সো তুমি যে পড়ালেখা করবে, এই পড়ালেখার ভিতরে এই জেনারেটিং স্টেশন কিভাবে কাজ করে, এখানে কি কি ইকুইপমেন্টস আছে সে সম্পর্কে ধারণা করবে। যেহেতু তোমার ধারণা থাকবে, তুমি সেখানে একটা জবের অপরচুনিটি পাবে। তো জেনারেটিং স্টেশনে অবভিয়াসলি তোমার একটা জব হওয়ার সুযোগ আছে। বাংলাদেশের জেনারেটিং স্টেশন কারা কারা হতে পারে? আশুগঞ্জে থাকতে পারে, পেয়ারামারায় থাকতে পারে, রূপপুরে থাকতে পারে, আমার বড় প্রক্রিয়া কলা কেন্দ্রের ওখানে থাকতে পারে। যেখানে বা যত প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে তুমি জব করার একটা সুযোগ পাবে, যদি তোমার নলেজটা ওই লেভেলে তুমি ডেভেলপ করতে পারো। ওকে, এরপরে আসি স্টোরেজ সিস্টেম, মানে এনার্জি স্টোরেজ সিস্টেমের কথা বলতেছি। তুমি ব্যাটারি কোম্পানি যতগুলো আছে, ব্যাটারি কোম্পানিতে তুমি জব করতে পারো, কারণ তোমার ভিতরে একটা বেসিক ধারণা দিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে তুমি ব্যাটারি কোম্পানিতে ইজিলি একটা জব পেতে। স্টোরেজ সিস্টেম যে শুধু ব্যাটারি থাকবে এমন না, হাইড্রোজেন স্টোরেজ সিস্টেমও আছে, আবার অনেক ধরনের স্টোরেজ সিস্টেম আছে, সেগুলো এখন না বলি। হ্যাঁ, ফুয়েল সেল আছে, আবার তুমি চাইলে পানিকে দিয়ে স্টোরেজ সিস্টেম বানাইতে পারো, সল্ট দিয়ে স্টোরেজ সিস্টেম বানাইতে পারো।
অনেক টেকনিক আছে, আমরা ব্যাটারি ছাড়া তো আর কিচ্ছু জানি না, শুধু ব্যাটারি স্টোরেজ সিস্টেম মানে হচ্ছে ব্যাটারি, ব্যাটারি ছাড়াও আরও অনেক ধরনের স্টোরেজ সিস্টেম আছে। এরপর আসি ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। এই যে ডিপিডিসি বা ডেসকো, ডেসা, নেসকো, ওয়েলস পাওয়ার কোম্পানি লিমিটেড, WPDCL আছে। সো পল্লী বিদ্যুৎ আছে, বড় একটা অংশ বাংলাদেশের, এখানে জব পেতে পারবে। তুমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবে, তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবে। সো তোমার দুইটা অপশন আছে। তুমি যখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করবে, তোমার এই ডিগ্রিটা ইউজ করে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পদোন্নতি পাবে। সো এইখানে তুমি জব করতে পারবে, ঠিক আছে। বা ঢাকার ভিতরে কয়টা ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম বলো তো ঢাকার ভিতরে? আর আছে কি? এরপরে আরো কয়েকটা জায়গা আছে, এখানে বলি পিডিবির কথা তো বলিনি। পিডিবি হচ্ছে সবকিছু কন্ট্রোল করে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি। আরেকটা আছে বড় একটা জায়গা আছে, গ্রিড কোম্পানির মালিক সে, পিজিসি, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড। সো পিজিসির জব খুবই একটা ইলিউসিভ জব, মানে এই জবটা যদি তুমি পাও, তুমি লাইফে মনে করো একদম একদম মানে স্টেবল সিচুয়েশন, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের যত লোডশেডিং হয় পিজিসিবি আমার নির্ধারণ করে দেয়, এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার থেকে, এটা রামপুরাতে অবস্থা। সো এই সমস্ত জায়গাতে কিন্তু তুমি ইজিলি জবটা পেতে পারো যদি তুমি সেই লেভেলের পড়াশোনা এখান থেকে করো। দেখো মানুষ সেই লেভেল পর্যন্ত যেতে পারে যে লেভেলগুলো সে চিন্তা করতে পারে। চিন্তার হাইটটা যদি তোমার আকাশ সমান হয়, তুমি আকাশ সমানের কাছাকাছি পৌঁছাতে পারবে। যদি তুমি মনে করো না আমার দ্বারা হবে না, তাহলে ট্রু, ইউ আর ট্রু, ইউ ক্যান ডু ইট। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট, ইউ মাস্ট ডু ইট। তুমি এটা করবে। মানুষের সেই সক্ষমতা আছে রে বাবা, মানুষের ভিতরে সেই পোটেনশিয়াল ভগবান বা আল্লাহ দিয়ে রাখছে। তো সেটা আমাদের কাজে লাগাতে হবে। মাথায় থাকবে, পড়াশোনাটা কিন্তু সেভাবে সিরিয়াস নিতে হবে, মানুষ সেটা করতে চাই। এরপর আসি কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম আমার যত ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না বাবা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। তো যতগুলো অটোমেটেড সিস্টেম করা আছে সেখানে কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়েছে। সেই কন্ট্রোল সিস্টেম অধিকাংশ জায়গায় পিএলসি দিয়ে করে, আরও অনেক ধরনের কন্ট্রোলিং সিস্টেম আছে সেখানে করে। সো তুমি এই কোর্স পড়ার পরে তোমার একটা বেসিক ধারণা হয়ে যাবে কন্ট্রোল সিস্টেম কাজ করে কিভাবে, সেটা পেতে পারো। অথবা একটা খতরনাক উদাহরণ দিই, এই যে দেখতে পাচ্ছ একটা ড্রোন, যদি মনে করো একটা ড্রোন, এটা কিভাবে কন্ট্রোল করে? আমার এখান থেকে একটা রেডার সিস্টেম থাকে, রেডার সিস্টেম থেকে আমি কন্ট্রোল করি, সিগন্যাল পাঠাই, সিগন্যাল দিই। আমি চাইলে যে আমেরিকা যে ড্রোনগুলো দিয়ে মাঝে মাঝে এখানে ওখানে হামলা করে বা অন্যান্য দেশ যেটা করে, কোনো কেউ তো ওখানে থাকে না, মনুষ্যবিহীন যান, ওখানে গিয়ে চাপ দেয়, ওখানে চলে যায়। এটা কন্ট্রোল সিস্টেমের অংশ। আমি যে ভয়েজার পাঠিয়েছি, আমি যে মঙ্গল গ্রহের ওখানে বিভিন্ন টেলিস্কোপ আমি সেট করে রেখেছি, তাই না? এগুলো কিভাবে আমার সিগন্যাল দেয়? কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। আমি উপরে একটা স্যাটেলাইট আছে, সে সিগন্যাল রিসিভ করে, সেই সিগন্যালটা পৃথিবীতে পাঠায়, এটা কন্ট্রোল সিস্টেম। তো এই সমস্ত জায়গায় জবের সুযোগ আছে। এরপরে আসি বড় একটা জব মার্কেট যেটা ফ্লারিশ করবে বাংলাদেশের পার্সপেক্টিভে। পাওয়ার কোম্পানিগুলো বা পাওয়ার রিলেটেড জবের মার্কেটটা স্যাচুরেট। স্যাচুরেট মানে কি? কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন এই মার্কেটটা খুব বেশি আর বাড়তেছে না, যা ছিল তাই আছে। 20 জন লাগলে 20 জনই লাগতেছে, 30 জন লাগলে 30 জনই লাগতেছে, বা 100 জন লাগলে 100 জনই লাগছে। কিন্তু একটা নতুন একটা দিক আসছে বাংলাদেশে, ইলেকট্রনিক্স, যেটা বাংলাদেশে এখনো ওইভাবে ডেভেলপ হয়নি। সো ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রো ইলেকট্রনিক্সের যে পার্টটা নিয়ে দেখে বিভিন্ন কোম্পানি আছে, ইভেন বাইরের কান্ট্রিগুলোতে এগুলো খুব বেশি ইউজ হচ্ছে, সেখানে খুব বেশি লোকের প্রয়োজন হয় ইলেকট্রনিক্সের পার্ট। বাংলাদেশে উল্কা সেমি, নিউরাল সেমি এবং আরও বেশ কয়েকটা প্রসিদ্ধ কোম্পানি আছে যারা এই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে। ইলেকট্রনিক্সের কোনো পার্ট বাংলাদেশে তৈরি হয় না, বাট উই ক্যান ডিজাইন, আমরা এটা ডিজাইন করতে পারি। তৈরি হয় না কেন? কারণ এর জন্য যে পিওর সিলিকন বা অন্য অন্য সেমি কন্ডাক্টর দরকার, সেটা করার মতো অ্যাবিলিটি এখন আমাদের হয়নি, এবং সাথে সাথে যে ভ্যাকুয়াম ক্লিন রুম আমাদের দরকার, সেটাও আমাদের নেই। এটা খুবই কস্টলি। আমাদের সাভারে একটা আছে নিউক্লিয়ারের ইসের একটা ইনস্টিটিউট আছে, ওইখানে সোলার সেল তৈরি করা যায়। সোলার সেল তুমি এটা তৈরি করতে পারবে, বাট এফিসিয়েন্সি ইজ ভেরি লো। মানে এফিসিয়েন্সি এত কম যেটা মার্কেটের অন্য কোনো কিছুর সাথে এটা মানে তুলনা চলবে, ওটা দিয়ে কিছু করা যাবে। বাট তুমি প্রোটোটাইপ হিসেবে টেস্ট পারপাসে তুমি সেটা ইউজ করতে পারো। আমরা সেখানে গিয়েছিলাম ওইগুলোর একটা কাজ নিয়ে, ওরা করে।
ওদের একটা মোটামুটি ভালো একটা রুম আছে, সেখানে কাজগুলো মানে প্রসেসটা সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায়, যে আমি কিভাবে সেমিকন্ডাক্টর থেকে, পিওর সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনিক্সে কাজ করার জন্য এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা, সোলার সেল কিভাবে তৈরি করা, একটা ধারণা পাওয়া যায়। সো ইলেকট্রনিক্সের এই পার্টে তুমি জব পাবে, বাংলাদেশে হোক বাইরের কান্ট্রিতে হোক, চেষ্টা করলে ইউ ক্যান ডু ইট। এরপরে আসো সিগন্যাল প্রসেসিং, অ্যানালাইসিস অফ সিগন্যাল। সিগন্যালের অ্যানালাইসিস যেখানে হবে সেখানে তুমি পাবে। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাদের এখানে জাপান থেকে এসেছিলেন, উনি হচ্ছে ইউনিভার্সিটির নামটা আমি ভুলে গেলাম, সেখানকার হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর। উনার একটা রিসার্চ নিয়ে আমাদের কাছে বললেন যে আমাদের পায়ের সমস্যা যাদের থাকে, যাদের কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, তা আমরা এমআরআই করে দেখতে পাই যে ওনার পায়ের কার্টিলেজ ক্ষয় হয়ে গেছে, বা যেখানে জয়েন্ট আছে সেখানে কার্টিলেজ ক্ষয় হয়ে গেছে, পেইন চলে আসে। সো উনি চাচ্ছে কি এই সমস্যাটা যাতে আগে থেকেই ধরা যায়। একটা এমআরআই কস্ট অনেক বেশি, অনেক বেশি। সো মানুষের বাসায় গিয়ে যদি কস্ট করে 5,000 টাকা বা 10,000 টাকা একটা এই কস্ট করে দেখো, যে এই টেস্টটা করে দেখো তোমার পায়ের কি অবস্থা, মানুষ কোনোদিনও করবে না, এই আমার পা ভালো আছে, 10,000 টাকা খরচ করবো না। তা ওনার সহজ একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছে, কিছু কিছু সেন্সার এখানে লাগাই দিচ্ছে, দিয়ে সেখান থেকে ডেটা নিচ্ছে, ডেটা নিয়ে সেই ডেটাকে প্রসেস করতেছে, সিগন্যাল সেন্সর থেকে সিগন্যাল নিয়ে প্রসেস করতেছে, প্রসেস করে সেই সিগন্যালটা কোথা থেকে আসছে সেইটা এমআরআই এর সাথে মিলাই দিচ্ছে, ঠিক আছে কিনা, কোথাও কোনো ক্ষতি আছে কিনা, এমআরআই রেজাল্টের সঙ্গে আমার এই সিগন্যালের রেজাল্টটা দেখতেছে না, ঠিক আছে, এমআরআই এর যে রেজাল্ট আর আমার রেজাল্ট মোটামুটি 95% তো মিল আছে। সো এটা কস্ট অনেক কম, 2-3টা সেন্সর এখানে লাগাই দেয়, পাটা 2-3 বার এরকম করে, কিছু সাউন্ড চলে আসে, সেই সাউন্ডের যে সিগন্যালটা আমি সেন্সর দিয়ে রিসিভ করি, রিসিভ করার পরে সেই সিগন্যালটাকে আমি এখানে প্রসেস করি, প্রসেস করে আমি একটা ইমেজ তৈরি করি, সেই ইমেজ থেকে আমি কনক্লুশনে পৌঁছাই যে আপনার পাটা ভালো আছে। সো এটা হচ্ছে সিগন্যাল প্রসেসিং এর একটা ইস্যু। সো যেখানে সিগন্যাল প্রসেসিং থাকবে সেখানে জবের একটা অপরচুনিটি আছে। এরপর আসি টেলিকমিউনিকেশন। সো বাংলাদেশে তো আছে রবি, এক্সিয়েন্টা, তারপরে জিপি আছে, এয়ারটেল আছে, এখানে তুমি জব করো, মোটামুটি ভালো মানের জবের সময় যে সমস্ত জায়গায় জব করলে মোটামুটি 40-45 টাকা বেতন তুমি ইজিলি পাবে যদি একবার ঢুকতে পারো। এরপর আসে কম্পিউটার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো অপরিহার্য। এর একটা পাওয়ার সিস্টেম ডিজাইন করবা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। স্যার আমরা কি এটা করতে পারবো? কেন পারবে? মানুষ বাইরে থেকে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতেছে, সেটা কি আছে আমরা দেখি না। বাংলাদেশে অনেকে কিন্তু পাওয়ার সাপ্লাই, লোকাল পাওয়ার সাপ্লাই তৈরি হয়, জানো তো, সেগুলোর দাম একটু কম, বাইরের পাওয়ার সাপ্লাইয়ের দাম বেশি। এরা তো তৈরি করতেছে, সেই জিনিসটা আরো ডেভেলপ করা যায় কিনা, সেখানে জব হতে পারে। কম্পিউটার যে সিস্টেমগুলো আছে, র্যামটা কিভাবে তৈরি করে, র্যামটা ওই যে বললাম ইলেকট্রনিক্স ওইখানে জব হওয়ার সুযোগ আছে। সো কম্পিউটারের সাথে ইলেকট্রনিক্সের একটা খুব বেশি রিলেশন আছে। এরপর আসি ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ যন্ত্রাংশ তৈরি করার জন্য বা মেজারিং ইনস্ট্রুমেন্ট তৈরি করার জন্য আমার মনে হয় কিছু মিটার তৈরি করে, এনার্জি মিটার তৈরি করতে হবে, সাপোজ একটা এনার্জি মিটার তৈরি করতে হবে, আমার একটা ভোল্ট মিটার তৈরি করতে হবে, একটা অ্যাম্পিয়ার তৈরি করতে হবে, তারপর অনেক ক্লাম্প মিটার তৈরি করতে হবে। ক্লাম্প মিটার তো দেখছো, এরকম ধরলে কারেন্ট আমার তার মধ্যে থেকে এটা হওয়া যায়, আমি ধরে বলতেছি কারেন্টটা সেভাবে দেখাচ্ছে, মনে হচ্ছে এটা জাদুর মতো একটা বিষয়, কিন্তু এর ভিতরে ইন্টারনাল কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। উইদাউট নলেজ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউ ক্যান ডু ইট, কোনোভাবেই সম্ভব। সো তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক ধারণা রাখতে হবে। সো ইনস্ট্রুমেন্ট যারা তৈরি করে, এই ইনস্ট্রুমেন্টেশনের পার্টে তুমি জব করতে পারো। সো এই হচ্ছে মোটামুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার একটা ওভারভিউ। তোমার লাইফের গোলটা এখন তুমি সেট করে নিবে আস্তে আস্তে, যে ভবিষ্যতে নিজেকে তুমি কোথায় দেখতে চাও। আমাদের কোর্সের ওভারভিউ হলো, আমাদের ডিগ্রি সম্পর্কে ধারণা হলো, এই ডিগ্রি পাওয়ার পরে কোথায় কোথায় জব হতে পারে, জবের স্যালারি কেমন হতে পারে সেই সম্পর্কে একটু ধারণা, তাই না? কত সময় আছে আমাদের? হ্যাঁ, তাহলে আমরা একটু স্টার্ট করে দিই একটা ক্লাস। এটা কিন্তু মানে ক্লাসে জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য, এখন শুরুতে একটা ক্লাস শুরু করি আমরা। যেহেতু তোমাদের 2টা করে ক্লাস নিব, তো ক্লাসে অল্প অল্প করে পড়াবো, প্রতিদিন অল্প অল্প করে পড়িয়ে যাব। যেহেতু আমি বলেছি আমার এই কোর্সটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস অন, এটাকে আমি ডিসি সার্কিটও বলতে পারবো। আমার এই ইলেকট্রিক্যাল সার্কিটস অনের ভিতরে আমি কোনো এসি পার্ট নিয়ে আলোচনা করব না, কোনো এসি পার্ট নিয়ে আলোচনা করব না। আগে ডিসি পার্ট নিয়ে আলোচনা করব। এই ডিসি পার্টে যা কিছু তুমি পড়বা সমস্ত কিছু এসি পার্টে গিয়ে সেম ভাবে অ্যাপ্লিকেবল।
এসিতে শুধু একটাই ইস্যু আসবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কোনো ইস্যু আর এখানে আসবে না। ফ্রিকোয়েন্সির জন্য এসিটা হয়েছে, নাহলে এসি হতো না। ঠিক আছে? সো আমার মেইন টার্গেট থাকবে এই কোর্স থেকে যত ধরনের সার্কিট অ্যানালাইসিস আছে সব ধরনের সার্কিট অ্যানালাইসিস তোমার মাথার ভিতরে ঢুকাই যাবে, যে সার্কিটকে অ্যানালাইসিস করে কিভাবে, সার্কিটকে ইন্টারপ্রেট করে কিভাবে, এই সমস্ত জিনিস এই কোর্সে থাকবে। সো ওই কথাগুলো, এই যে আউটকাম আছে না, ওই আউটকামে লেখা আছে। তুমি কিছু কিছু নাম শুনেছো, যে ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল, ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশন, মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, সুপারপজিশন প্রিন্সিপাল, সোর্স ট্রান্সফরমেশন, এরকম বহুত অ্যানালাইসিস টেকনিক আছে। সেই টেকনিকগুলো আমি তোমাকে শিখাবো। শিখলে কি হবে স্যার, সার্কিট সম্পর্কে তোমার ডেপথ ধারণা হবে, কোন কম্পোনেন্টটা কোথায় নষ্ট হয়ে গেছে, সেটা কি মানের দিয়ে রিপ্লেস করতে হবে, সেগুলো আমার ধারণা হবে। বুঝতে পারলো? সো অ্যানালাইসিসটা খুব জরুরি। আগে তোমার ম্যাথমেটিক্স শিখতেই হবে, ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে তোমার বেসিক ধারণা নিতেই হবে। ঠিক আছে? সো এইটা আমরা শুরু করলাম ঈশ্বরের নামে। ঠিক আছে? এখন এই ইলেকট্রিক্যাল সার্কিটের একটা ধারণা দিই, যে মনে করো তুমি এখন আসো কাপ্তাইতে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় 230 মেগাওয়াট মতো, আমার যতটুকু মনে পড়ে। একটা ইউনিট কোথায় এখন বন্ধ আছে তার, তাই 230 মেগাওয়াট পাওয়ার আমার ওই রাঙ্গামাটি বা চট্টগ্রামে ওই দরকার নেই। ওইটা আমি নিয়ে এসেছি ঢাকা। কিভাবে আনছি? তারের মাধ্যমে সাব স্টেশন তৈরি করছি, সেখানে ভোল্টেজকে আপ করছি, আর এখানে ডাউন করে আমি পাওয়ারটাকে নিয়ে এসেছি। এই যে তারের মাধ্যমে আনলাম, এটা কি? এটা কিন্তু তার বলবো না, অন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি সার্কিট। সো সার্কিট, এটা আমার ভাষা হচ্ছে সার্কিট। সার্কিটের মাধ্যমে আমি পাওয়ারটাকে নিয়ে আসছি। এখন এই সার্কিট দিয়ে যে পাওয়ারটা আনলাম, পথের মাঝে কোথাও কোনো যদি গন্ডগোল হয়, সেটা আমি বুঝবো কি করে? সার্কিট অ্যানালাইসিস করে আমাকে বুঝতে হবে। আমার একটা একদম বেসিক একটা ধারণা থাকতে হবে, এর বেস ভ্যালু এইটা, এর বেসিক এই লেভেলের ভোল্টেজ ড্রপ লাইনে এত হবার কথা, সেটা আমি অ্যানালাইসিস করে দিয়েছি। এর বেশি যদি ড্রপ হয়, সার্কিটের কোথাও প্রবলেম হচ্ছে। প্রথমে যে বেস ভ্যালুটা আমি ধরেছি কিভাবে? সার্কিট অ্যানালাইসিস করে বের করেছি। কোথায় কোনো ফল্ট হলে আমি বের করবো কি করে? সার্কিট অ্যানালাইসিস করে বের করবো। এই জন্য সার্কিট অ্যানালাইসিস করাটা এত জরুরি। ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল পাওয়ার উইদাউট এনি সার্কিট কান্ট ট্রান্সফার। তুমি যদি বলো স্যার আমি তো ওয়্যারলেস ট্রান্সফার করতে পারি, সেটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট, সেটা বাতাসের ভিতর দিয়ে গেছে, সেখানে কন্ডাক্টর গেছে, সেখানে অনেক বেশি লস। আমি চাইলে এখান থেকে ওখানে ট্রান্সফরমারের মাধ্যমে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে পারি, বা ওয়্যারলেসের মাধ্যমে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে পারি। ওয়্যারলেস চার্জার হয়েছে, জানো তো? আমি ওখান থেকে বিশেষ করে আফ্রিকান কান্ট্রিতে খুব বেশি ইউজ হয় এটা। ওদের সব জায়গায় ট্রান্সমিশন লাইন নেই, সো ওরা ওই ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করে। এটা ট্রান্সফরমারের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে তৈরি। ঠিক আছে? তো সার্কিট সম্পর্কে আমাদের বেসিক ধারণা। সো সার্কিট হচ্ছে কারেন্ট চলাচলের জন্য একটা কমপ্লিট পাথ। এই কমপ্লিট পাথ টু ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রনের চলাচলের জন্য একটা কমপ্লিট পাথ হচ্ছে সার্কিট। এর বাইরে কোনো সংজ্ঞা নেই। বা চার্জ চলাচলের জন্য একটা কমপ্লিট পাথ। সোজা কথা। এত সোজার ভিতরে কি কঠিন আছে স্যার একটু দেখি। এখন এই সার্কিটের ভিতরে থাকে কি? একটা বেসিক একটা সার্কিটের কথা যদি চিন্তা করি, কি কি থাকে? আমি ধরলাম একটা ব্যাটারি আছে, একটা বেসিক সার্কিট। এই ব্যাটারিকে আমি বলছি একটা সোর্স, যে আমার পাওয়ারটাকে সাপ্লাই দিল বা এনার্জিটাকে সাপ্লাই দিল। একটা লোড থাকতে পারে, আর সেই লোডটাকে কন্ট্রোল করার জন্য একটা সুইচ থাকতে পারে। আর এই লোডটা এই সোর্সের সঙ্গে একটা ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে। এই কয়টা জিনিস এই সার্কিটের ভিতরে আছে। ওকে, এর বাইরে তো খুব বেশি কিছু নাই। এর ভিতরের থেকে এখন আমি ইন ডেপথে আলোচনা করি আর কি কি থাকতে পারে। এখন বললাম এই যে ব্যাটারি, এই ব্যাটারির নামটাকে আমি বলতেছি সোর্স। তো সার্কিটের একটা পার্ট হচ্ছে সোর্স, আর একটা পার্ট হচ্ছে লোড, আর একটা হচ্ছে কানেক্টর। এই তিনটা পার্ট আছে, বেসিক এই তিনটা পার্ট আছে। যদি বলি সুইচ, তাহলে একটা সুইচ থাকতে পারে, কোনো সমস্যা নেই। এর ভিতরে আর কি কি প্যারামিটার থাকতে পারে? ইলেকট্রিক্যাল প্যারামিটার যদি আমি চিন্তা করি, আর কি কি আছে? এই যে সোর্স, এ আমার কি সাপ্লাই দিচ্ছে? কারেন্ট সাপ্লাই দিচ্ছে। সো ইলেকট্রিক্যাল প্যারামিটারের একটা প্যারামিটার আসবে কারেন্ট। সো সার্কিটে একটা ইলেকট্রিক্যাল প্যারামিটার কারেন্ট বলে একটা শব্দ আসবে, কারণ সে ইলেকট্রন ফ্লো হওয়াকে আমি কারেন্ট বলেছি। সো ইলেকট্রিক্যাল প্যারামিটারের ভিতরে একটা প্যারামিটার
এই কারেন্ট সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, কারণ এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট নিব সে চিন্তা ভাবনা আমার থাকতে হবে। কন্ডাক্টর চিকন নিব না মোটা নিব, কারেন্ট সম্পর্কে ধারণা না থাকলে জানবো না। কারণ চিকন তার দিলে অনেক সময় এটা কিন্তু কস্টের সাথে রিলেটেড, অল্প কারেন্ট চিকন তার দিয়ে কস্ট কম না, মোটা তার দিয়ে তো লাভ নেই। যদি কারেন্ট বেশি হয় চিকন তার দিয়ে উঠে, তো সেক্ষেত্রে এই সমস্ত বিল্ডিংয়ে যদি আমি অ্যানালাইসিস আগের থেকে না করতে পারি কতটুকু লোড নিতে পারবে সেই ক্যালকুলেশনটা আমার আগে থেকে ক্যালকুলেট করতে হবে, তারপরে ওয়্যারটাকে সিলেক্ট করতে হবে। তার থেকে 25% এক্সট্রা নিয়ে সিলেক্ট করে যাবে, কারণ অনেক সময় আমার এক্সট্রা লোড লাগে। সো কারেন্ট সম্পর্কে আমার একটা ইলেকট্রিক্যাল সার্কিটের একটা ইলেকট্রিক্যাল প্যারামিটার কারেন্ট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আচ্ছা, এই কারেন্টের বাইরে এই যে ব্যাটারি এই কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এই ইলেকট্রনটাকে সরানোর জন্য আর কি থাকে এখানে? ভোল্টেজ না থাকলে কারেন্ট সেখানে থাকবে না। সো আরেকটা ইলেকট্রিক্যাল প্যারামিটার পাইলাম ভোল্টেজ। সো কারেন্ট এবং ভোল্টেজ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যারামিটার, তুমি চোখে দেখতে পারবে না, বাট এ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কারেন্ট এন্ড ভোল্টেজ, কারেন্ট এবং ভোল্টেজ যদি থাকে তাহলে ওই যে এনার্জি মিটার কি কাজ করতেছে, এই যে এই ভদ্রলোক কি করতেছে, পাওয়ার নিচ্ছে। এটা তো একটা শব্দ, এই শব্দ সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে পাওয়ারটা কি জিনিস। এটা কিন্তু বলছি তোমার আইডিয়া দেওয়ার জন্য, বেসিক ধারণা দেওয়ার জন্য। সব একটা পাওয়ার থাকবে, পাওয়ার সম্পর্কে ধারণা থাকবে। কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার যদি থাকে, এই ইনস্ট্রুমেন্টটা যদি 1 ঘন্টা চলে 2 ঘন্টা চলে তাহলে সে এনার্জি খরচ করবে। টাইমের সাথে সাথে এনার্জির পরিমাণটা বাড়বে। পাওয়ারের সাথে হচ্ছে এনার্জির সম্পর্ক কিরকম, 1 সেকেন্ডে যে পরিমাণ এনার্জি খরচ হয় সেটা পাওয়ার। এখন যদি 10 সেকেন্ড ইউজ করি তাহলে এনার্জি কত আসবে, ঠিক আছে? সো এনার্জি, সো কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এন্ড এনার্জি, এই চারটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যারামিটারস, মানে যেটা আমি চোখে দেখি না। ফিজিক্যাল প্যারামিটার কথা পরে আসতেছি, ফিজিক্যাল প্যারামিটার আরো আছে, ওই সোর্সের অনেক ভাগ আছে, সে সম্পর্কে আসবো, আগে বেসিক ধারণা দিয়ে যাই। কিন্তু এইগুলো একবার বলে যাবো, তোমাদের মাথায় রাখতে হবে, বাসায় দেখতে হবে, আমি পড়াই গেলেই হবে না, তোমাকে একটু আইডিয়া নিতে হবে। সো আমি কি পাইলাম? কারেন্ট পাইলাম, ভোল্টেজ পাইলাম, পাওয়ার পাইলাম, এনার্জি পাইলাম। সো প্রথমে দেখেছি সার্কিট, দেখেছি সার্কিটে সোর্স থাকে, লোড থাকে, কানেক্টর থাকে, এটা দেখেছি। এখন এর ভিতরে যদি ইলেকট্রিক্যাল প্যারামিটারের কথা চিন্তা করি, কারেন্টও আছে, ভোল্টেজও আছে, পাওয়ারও আছে, এনার্জি আছে। এখন কারেন্ট বলতে আমি কি বুঝি, কারেন্ট বলতে আমি কি বুঝি সেই কথাটা আমি শুরুতে আসি। কারেন্ট বলতে আমি কি বুঝি? ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, এট পার ইউনিট টাইম, প্রতি সেকেন্ডে, বা চেঞ্জ অফ ফ্লো অফ চার্জ ইন এ পার ইউনিট টাইম or by in a different of time, সময়ের সাথে সাথে চার্জের যে পরিবর্তনটা সেটাকে বলি আমি কারেন্ট। Q by T, I equal to Q by T, এটা হচ্ছে কারেন্ট। একদম মানে সাদামাটা সংখ্যা। এটা আরো একটা সংখ্যা অনেক জায়গায় বলতে দেয়া থাকে যে কোনো পরিবাহীর নির্দিষ্ট ক্রস সেকশন, মানে তার নির্দিষ্ট ক্রস সেকশন এরিয়ার ভিতর দিয়ে প্রতি একক সময় পার ইউনিট টাইম কি পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট। তুমি যদি এত কষ্ট করে না লিখতে চাও তাহলে ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম ইজ কারেন্ট, নো প্রবলেম, কোনো আপত্তি নেই, তোমার জানলেই। সো ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম ইজ কারেন্ট, সোজা হিসাব। এটাকে ডিসি কারেন্ট, এটাকে ডিসি কারেন্ট বলে। আর এসি কারেন্ট হলে এটাকে ছোট হাতের আই দিয়ে লাগে dq by dt লাগে। তখন চার্জের পরিবর্তন হয়, কারণ এসিতে চার্জের পরিবর্তন হবে সময়ের সাথে সাথে, ডিসিতে তো পরিবর্তন হয় না, ফিক্সড চার্জ প্রবাহিত হয়। সো প্রতি একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাকে আমি ডিসি কারেন্ট বলছি। এখন এসি কারেন্টের সংজ্ঞা দিতে গেলেই তোমার টাইম রেট অফ চেঞ্জ হবে, টাইমের সাথে চেঞ্জ হবে। সো ফ্লো অফ চার্জ পার মিনিট টাইম এখন বলতে হবে না, সো টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ ইজ কারেন্ট। ওকে, এসি কারেন্টের একটু সংখ্যাটা একটু টাইমের সাপেক্ষে কতটুকু পরিবর্তন, আর ডিসিতে পরিবর্তনটা হয় না। সো কারেন্টকে আমি বড় হাতের আই দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করি, এটা ডিসি কারেন্টকে প্রকাশ করি, আর এসি কারেন্টকে ছোট হাতের আই দিয়ে প্রকাশ করি। আর নরমালি চার্জকে কিউ দিয়েও প্রকাশ করে, বড় হাতের কিউ দিয়ে প্রকাশ করে। আবার কিউ ছোট কিউ মানে বুঝো না যে এটা এসি চার্জ, এরকম কোনো কিছু না, এটা জাস্ট এসি কারেন্ট ক্যালকুলেশনের জন্য ইকুয়েশনটা ব্যবহার। চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা,
কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটা এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড ইউনিট আছে এসআই ইউনিট, কারেন্টের একক অ্যাম্পিয়ার। আর চার্জের একক হচ্ছে কুলম, চার্জের একক হচ্ছে কুলম, এর উপরে কুলম একক। সো এইটাকে যদি হিসাব করি, কুলম উপরে হচ্ছে কুলম, নিচে হচ্ছে সেকেন্ড। কুলম পার সেকেন্ড ইজ অ্যাম্পিয়ার। কুলম পার সেকেন্ড কি বলতো? অ্যাম্পিয়ার হিসেবে আমরা ট্রিট করেছি আমাদের সংজ্ঞা থেকে, সেটা কুলম পার সেকেন্ড যদি থাকে সেটাকে আমি অ্যাম্পিয়ার হিসেবে লিখি। চার্জকে কেন কুলম দিয়েছি সেটা হিসেব করে আসতেছি। আর কারেন্ট হচ্ছে ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট তার উল্টা দিকে যায়। চার্জ দুই ধরনের হয়, চার্জের কথা যখন আসবে সেটা পড়াবো। সো ইলেকট্রন যদি এদিকে যায়, যদি কনভেনশনালি ধরে নেওয়া হয় কারেন্টটা তার উল্টা দিকে যাচ্ছে। ওকে, এটা মাথায় রেখো, ইলেকট্রন যেদিকে যাবে কারেন্টটা তার উল্টা দিকে আসবে। এখন এই চার্জের ফ্লোর জন্য আমি কারেন্টটা পাচ্ছি, সাধারণত চার্জটা কি সেই জিনিসটা আমার জানতে হবে, যে চার্জ কি বা চার্জটা আমরা কিভাবে জানতে পারি, চার্জের অস্তিত্ব কিভাবে বোঝা যায়। তো চার্জ কি? তুমি চার্জ সম্পর্কে কখনো শুনেছ? হোয়াট ইজ চার্জ? এটা সহজ বাংলায় যদি বলি, ঈশ্বর প্রদত্ত একটা জিনিস, ফান্ডামেন্টাল একটা বস্তুর মৌলিক বৈশিষ্ট্যই হচ্ছে চার্জ। চার্জ ইজ নাথিং বাট এ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ ম্যাটার। একটা বস্তুকে যদি অ্যাটমিক লেভেলে ভেঙে ফেলি, সেখানে বস্তুর কিচ্ছু থাকবে না, চার্জ, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকবে। রাদারফোর্ডের পরমাণু মডেল তো দেখেছো, ইলেকট্রনগুলো চারপাশে থাকে, প্রোটন আর নিউট্রনটা আমার নিউক্লিয়াসে থাকে। এই বস্তুটা ভাঙলেও যা পাবো, এই বস্তুটা ভাঙলেও তাই পাবো। নাম্বার অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস এর হয়তো ভ্যারিয়েশন আসতে পারে, কিন্তু ইলেকট্রন প্রোটনই আছে, অন্য কোনো কিছু নেই। এটা কালো দেখা যাচ্ছে হয়তো অন্য কারণে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এর জন্য কালো দেখাচ্ছে, কিন্তু সেটার মানটা ভ্যারি করতেছে, এই মানের আছে তো ওই মানের আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে গড গিফটেড একটা জিনিস। চার্জ কখনো সৃষ্টিও করা যায় না, কখনো ধ্বংস করা যায়। চার্জ ইজ কনজার্ভ, শক্তির বা চার্জের সংরক্ষণশীল নীতি মেনটেন করে। এই মহাবিশ্বের চার্জের পরিমাণ নির্দিষ্ট, তুমি চাইলে বেশিও করতে পারবে না, তুমি চাইলে কমও করতে পারবে। সো তুমি চার্জ পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ করতে পারো, কিন্তু এটাকে তুমি শেষ করে ফেলতে পারবে বা কমাই ফেলতে পারবে। সো চার্জ ইজ কনজার্ভ। এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় বা ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়, একে কুলম হিসেবে চিহ্নিত করা হয়। কুলম নামক এক বিজ্ঞানী ছিলেন যার স্মরণার্থে এটা করা হয়েছে। একটা ইলেকট্রনের চার্জকে বলা হয় -1.6 × 10⁻19 কুলম, আর একটা প্রোটনের চার্জকে বলা হয় ঠিক তার অপোজিট, +1.6 × 10⁻−19 কুলম। ওকে, এখন একটা ইলেকট্রনের চার্জ খুবই সামান্য, একটা ইলেকট্রনের চার্জ খুবই নগণ্য। এই নগণ্যতার জন্য যদি মনে করো আমি 1 কেজি একটা জিনিস কিনবো, এটা 1 গ্রামের বাটখারা দিয়ে মাপতে যাইতাম 1000 বার মাপতে। এই জন্য বাটখারাটা একটু বড় করছে, বড় করে এটা কুলম নামে একটা নতুন একটা ইউনিট দিছে সে, যে 1 কুলম চার্জ হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে 6.25 × 10⁻18 ইলেকট্রন। বুঝতেছো? 10⁻18 কতগুলো ইলেকট্রন? এতগুলো ইলেকট্রন মিলে 1 কুলম চার্জ হিসেবে আমি চিন্তা করছি। হিসাবের সুবিধার্থে আমার একটা ইলেকট্রনের চার্জ নিলে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যেত, আমি চাচ্ছি ক্যালকুলেশনটাকে ছোট রাখতে। ওকে, 6.25 × 10⁻18 ইলেকট্রন মিলে 1 কুলম চার্জ। এখন চার্জ দুই প্রকার, একটা পজিটিভ, একটা নেগেটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। প্রোটনটা সব সময় থাকবে হচ্ছে এমন, ইলেকট্রনটা এমন থাকে, এখানে যদি নিউক্লিয়াস হয়, এখানে প্রোটন এবং নিউট্রন, এদিকে হচ্ছে আমার অরবিট, এই অরবিটে থাকে হচ্ছে আমার ইলেকট্রনগুলো, আর এখানে প্রোটন হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো ইলেকট্রন আমার অরবিটালে থাকবে, অরবিটালে থাকবে, আর প্রোটন হচ্ছে নিউক্লিয়াস থাকবে, পজিটিভ এ নেগেটিভ। এখন একটাকে কেন পজিটিভ বলতেছি, একটাকে কেন নেগেটিভ বলতেছি? দুটোকেই পজিটিভ বলতে পারতাম। এর কিছু বেসিক কারণ আছে। বেসিক কারণ, যদি একটা ইলেকট্রিক ফিল্ড, তুমি নাম শুনেছো ইলেকট্রিক ফিল্ড? শোনো নাই, তাহলে এখন নাম পরে। চার্জের কিছু কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলি। পজিটিভ সেম চার্জ একে অপরকে রিপেল করে, মানে হচ্ছে বিকর্ষণ করে, আর দুটো অপোজিট চার্জ একে অপরকে আকর্ষণ করে। সোজা এটা সময় কি শেষ হয়ে গেছে? ওকে, ডান।
সো পজিটিভ চার্জ একে অপরকে রিকার্শন করে, পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে। সো চার্জ আমি বলছি দুইটা, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এখন এই চার্জের আরো কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। তো চার্জ এক জায়গায় বসে থাকলে সে চুপচাপ বসে থাকে না, তার কিছু ধর্ম প্রদর্শন করে। চার্জ যদি এখানে বসে থাকে, চারপাশে একটা ইনফ্লুয়েন্সিং এরিয়া থাকে। প্রধানমন্ত্রী যদি এখানে বসে থাকে না, তার চারপাশে তো কিছু ইনফ্লুয়েন্স পাই, প্রধানমন্ত্রী বসে আছে কিছু করিস না, তার শক্তির কাছাকাছি গেলে কিন্তু সমস্যা হতে পারে। সো এর ক্ষেত্রেও সেরকম, এই চার্জ যদি কোথাও বসে থাকে, সেটা চারপাশে একটা ইনফ্লুয়েন্সিং এরিয়া তৈরি করে, সেই ইনফ্লুয়েন্সিং এরিয়াকে আমি ইলেকট্রিক ফিল্ড বলি। সো একটা পজিটিভ চার্জ যদি এখানে বসে থাকে, সে এরকম করে বাইরের দিকে একটা ঠেল দেওয়ার চেষ্টা করে, একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, যেটা মনে হয় বাইরের দিকে ছড়ায় যাচ্ছে, যেটা মনে হচ্ছে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। ইলেকট্রিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়। চার্জ যেভাবে থাকবে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ইলেকট্রিক ফিল্ড সবসময় বের হয়। এটা ব্যাখ্যা দেওয়া হয়ে বের হবে না, এটা আমি কোথায় পেয়েছি, এক্সপেরিমেন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়। সো একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। ইলেকট্রিক ফিল্ডটা কি? একটা চার্জ যখন স্ট্যাটিক অবস্থায় থাকবে, তার চারপাশে যে শক্তি ক্ষেত্রটা বিস্তার করে, সেটাকে আমি বলছি ইলেকট্রিক ফিল্ড, নাম দিয়েছি জাস্ট। পজিটিভ চার্জের ক্ষেত্রে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে, 4 মিনিট। আচ্ছা, তাহলে চার্জ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আর এই স্লাইডটা আজকে আমি অনলাইনে দিয়ে দিব, তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে আগামী ক্লাসে আসার আগে অবশ্যই একটু পড়াশোনা করে আসবে। আর দেখো, পড়াশোনা হচ্ছে নির্ভর করে মোটিভেশনের উপরে, এটা ডিপেন্ড করবে তোমার মোটিভেশনের উপর। তুমি জব করে পড়ালেখা করো মানে তুমি খুবই পরিশ্রমী একজন ছাত্র। সো আমি সেটা বিশ্বাস করি, সেই মোটিভেশনটা ধরে রাখো। আর সবাইকে ক্লাসে আসার জন্য বলো, আমরা তো বলবোই, তোমরা তোমার বন্ধুদেরকে ক্লাসে আসার জন্য বলো। তোমরা অ্যাটেন্ডেন্সটা লিখে